জিন এবং ভূতের কাহিনী যখন একসাথে মিশে যায় তখন তা আরও বেশি রহস্যময় এবং ভয়ঙ্কর হয়ে ওঠে। বেশি সময় ধরে বলার মতো একটি রোমাঞ্চকর এবং গা ছমছমে কাহিনী নিচে দেওয়া হলো। কাহিনীর নাম অভিশপ্ত হাভেলি ও আধারের অধিপতি। নির্জন গ্রামের সেই পুরনো বাড়ি। গল্পের নায়ক আরিয়ান একজন লেখক। সে নির্জনে নিরিবিলিতে একটি উপন্যাস লেখার জন্য উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে একটি বিশাল পুরনো জমিদার বাড়ি বা হাভেলি ভাড়া নেয়। স্থানীয়রা তাকে সাবধান করে দেয়, বাবু, সন্ধ্যার পর পূবের বারান্দায় যাবেন না। কিন্তু আরিয়ান এসব বিশ্বাস করে না। বাড়ির কেয়ারটেকার ছিল এক বৃদ্ধ লোক যার নাম রহমত চাচা। রহমত চাচার একটা চোখ নষ্ট এবং সে সব সময় বিড়বিড় করে কি যেন পড়ে। প্রথম রাতেই আরিয়ান টের পায় বাড়িতে সে একা নয়। মাঝরাতে এসে শুনতে পায় ওপরের তলায় কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ তার ঘরের আয়নায় সে দেখতে পায় এক দীর্ঘদেহী ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু পেছনে তাকালে কেউ নেই। বর্ণনা। এখানে আপনি বর্ণনা করতে পারেন কিভাবে ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল, মোমবাতিগুলো নীল হয়ে জ্বলতে লাগলো এবং বাতাসের শোঁ শোঁ শব্দে মনে হচ্ছিল কেউ যেন ফিসফিস করে আরিয়ানের নাম ধরে ডাকছে। আরিয়ান লাইব্রেরি ঘরে একটি পুরনো ডায়েরি খুঁজে পায়। সেখান থেকে সে জানতে পারে এই বাড়িতে আজ থেকে ১০০ বছর আগে এক জমিদার বাস করতেন, যিনি জিন সাধনা করতেন। তিনি এক অতিপ্রাকৃত শক্তির বা জিনের সাথে চুক্তি করেছিলেন তার সম্পদ রক্ষার জন্য। কিন্তু জমিদার মারা যাওয়ার পর সেই জিনটি এই বাড়িতেই আটকা পড়ে যায়। তবে সমস্যা শুধু জিন নয়, জমিদার যাদের উপর অত্যাচার করে মেরেছিলেন তাদের আত্মারা এখন সেই জিনের ভয়ে এই বাড়িতেই বন্দী হয়ে আছে এবং ছটফট করছে। অর্থাৎ এখানে জিন হলো মালিক আর ভূতগুলো তার দাস। হঠাৎ আরিয়ান দেখতে পায় বাড়ির পরিবেশ বদলে গেছে। সে আর তার চেনা ঘরে নেই। দেয়ালগুলো রক্তবর্ণ হয়ে গেছে। সে দেখতে পায় একটি জানালার পাশে এক নারী কঙ্কাল বসে চুল আছড়াচ্ছে। ভূত। ভয়ে পালাতে গিয়ে সে মুখোমুখি হয় সেই জিনের বাদশার। তার শরীর আগুনের মতো লাল, উচ্চতা প্রায় ১০ ফুট আর চোখগুলো জ্বলন্ত কয়লার মতো। জিনটি বলে, তোর রক্ত দিয়ে আজ আমার ১০০ বছরের তৃষ্ণা মেটাবো। আরিয়ান বুঝতে পারে শুধু সাহস দিয়ে হবে না, এখানে আধ্যাত্মিক শক্তির প্রয়োজন। আরিয়ান মনে করার চেষ্টা করে রহমত চাচা তাকে কি বলেছিল। রহমত চাচা তাকে একটি ছোট তামাটে ধাতুর কবজ দিয়েছিল। যখনই জিনটি তাকে আক্রমণ করতে আসে, আরিয়ান সেই কবচটি বের করে জোরে চিৎকার করে একটি পবিত্র মন্ত্র পড়ে। সাথে সাথে পুরো বাড়িতে এক প্রচণ্ড কম্পন শুরু হয়। বন্দি ভূতের আত্মাগুলো জিনের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য। এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে জিনটি ধোঁয়ায় পরিণত হয়ে মিলিয়ে যায়। ভোরবেলা আরিয়ান নিজেকে দেখতে পায় বাড়ির সামনের ঘাসে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকিয়ে দেখে বিশাল সেই হাভেলিটি মুহূর্তেই ধুলোয় মিশে গেছে। রহমত চাচার কোনো চিহ্ন নেই। গ্রামবাসী বলে, রহমত চাচা তো ২০ বছর আগেই মারা গেছেন। আরিয়ান বুঝতে পারে মৃত রহমত চাচার আত্মাই তাকে রক্ষা করেছে। জিনের সাথে কথোপকথন। আরিয়ান এবং জিনের মধ্যে একটি দীর্ঘ তর্কাতর্কি বা চ্যালেঞ্জ যোগ করুন, যেখানে আরিয়ান তার বুদ্ধিমত্তা দিয়ে সময় ক্ষেপণ করে। আয়নার জগৎ ও জিন বাদশার দরবার। আপনি যখন এই অংশটি বলবেন, গলার স্বর কিছুটা নিচু করে এবং ধীরে ধীরে বলবেন, যাতে শ্রোতারা ভয় পায়। অন্ধকার যখন কথা বলে। আরিয়ান তার শোবার ঘরে টেবিল ল্যাম্পের আলোতে বসে ডায়েরিটা পড়ছিল। হঠাৎ ঘড়িতে ঢং ঢং করে রাত ৩টে বাজল। সাথে সাথে পুরো বাড়িটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল। মনে হচ্ছিল বাতাসের প্রবাহ থমকে গেছে। হঠাৎ আরিয়ান খেয়াল করল তার ঘরের ড্রেসিং টেবিলের বিশাল আয়নাটা থেকে হালকা নীলচে ধোঁয়া বেরোচ্ছে। সে সম্মোহিতের মতো আয়নাটার দিকে এগিয়ে গেল। আয়নার ভেতর নিজের প্রতিচ্ছবি দেখে তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় আরিয়ানের প্রতিচ্ছবিটা তার দিকে তাকিয়ে পৈশাচিক হাসছে, যদিও আরিয়ান নিজে হাসছে না। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা লম্বা কালো হাত বেরিয়ে এসে আরিয়ানের গলা চিপে ধরল এবং এক হ্যাচকা টানে তাকে আয়নার ওপারে নিয়ে গেল। আরিয়ান নিজেকে আবিষ্কার করল এক বিশাল হল রুমে, কিন্তু সেখানকার স্থাপত্য মানুষের তৈরি বলে মনে হচ্ছে না। চারিদিকের দেয়ালগুলো কাঁচা মাংসের মতো লাল এবং সেগুলো ধকধক করে কাঁপছে, যেন দেয়ালগুলো জীবিত। ছাদ থেকে ঝুলে আছে শত শত মানুষ, যারা আসলে মৃত নয়, বরং জ্যান্ত প্রেতাত্মা বা ভূত। তারা যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। হলের ঠিক মাঝখানে একটি সিংহাসনে বসে আছে সেই জিনের বাদশা। তার গায়ের চামড়া অনেকটা পোড়া কাঠ কয়লার মতো কালো এবং খসখসে। মাথার ওপর দুটি বাঁকানো শিং আর চোখ দুটো থেকে টপ টপ করে আগুনের লাভা পড়ছে। যে শ্বাস নিচ্ছে মনে হচ্ছে ঘরটা কেঁপে উঠছে।
জিন বাদশার পায়ের কাছে সাদা পোশাক পরা এক নারী বসে আছে, যার মুখ ভর্তি লম্বা চুল। সে কোনো মানুষ নয়, বরং এক পেতনি। সে অদ্ভুত শব্দ করে কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছিল। আরিয়ানকে দেখে সে খিলখিল করে হেসে উঠল। সেই হাসি যেন হাজারটা কাঁচ ভাঙার শব্দের মতো কানে বিঁধছিল। জিন বাদশাহ গম্ভীর গলায় বলল, মানুষ, তুই আমার রাজ্যে পা দিয়েছিস। এখানে সময় চলে না, এখানে শুধু আর্তনাদ চলে। এই যে উপরে দেখছিস, এরা সবাই একসময় তোর মতোই বাড়িতে থাকতে এসেছিল। এখন তারা আমার চিরস্থায়ী গোলাম। হঠাৎ দেয়াল থেকে একটা হাত আরিয়ানের পা চেপে ধরল। আরিয়ান নিচে দেখতে পেল মেঝের নিচ থেকে এক আধপোড়া মুখ বেরিয়ে আসছে। ভূতটা ফিসফিস করে বলল, পালাও, ও আমাদের খেয়ে ফেলছে, বাঁচাও। জিন বাদশাহ তখন তার জাদুকরি লাঠিটা মাটিতে ঠুকল। সাথে সাথে ঘর ভর্তি হয়ে গেল শত শত বিভৎস ছায়ায়। কেউ লম্বা পা ফেলে সিলিং দিয়ে হাঁটছে, কারোর মাথা উল্টো দিকে ঘোরানো। তারা সবাই মিলে আরিয়ানকে ঘিরে নাচতে শুরু করল এবং এক সুরে বলতে লাগল, নতুন মেহমান এসেছে, আজ রাতে ভোজ হবে। জিন বাদশার গায়ের গন্ধ কেমন ছিল বা সেই ঘরের ঠান্ডা কেমন ছিল তা বর্ণনা করুন। আরিয়ান যখন পালাবার চেষ্টা করছে, তখন এক একটা ভূত কিভাবে তাকে বাধা দিচ্ছে তার বিস্তারিত বর্ণনা দিন। আপনি কি চান আমি আরিয়ানের সেই পালানোর লোমহর্ষক অ্যাকশন দৃশ্যটা লিখে দিই? আরিয়ানের সেই পালানোর লোমহর্ষক দৃশ্যটি এবার তবে বিস্তারিত বলা যাক। এটি এমন এক পর্যায়ে যেখানে ভয় এবং রোমাঞ্চ চরমে পৌঁছাবে। আপনি যখন এটি বর্ণনা করবেন, তখন গলার স্বরে উত্তেজনা নিয়ে আসবেন। নরকের প্রবেশদ্বার থেকে ফেরা। জিন বাদশার অট্টহাসিতে যখন পুরো রক্তবর্ণ দরবার কাঁপছে, ঠিক তখনই আরিয়ানের পকেটে থাকা সেই তামাটে কবচটি প্রচণ্ড গরম হয়ে উঠল। আরিয়ান বুঝতে পারল এটাই তার শেষ সুযোগ। আরিয়ান দরবার থেকে দৌড়ে বের হওয়ার চেষ্টা করতেই দেখল যে দরজা দিয়ে সে ঢুকেছিল সেটি উধাও। তার বদলে সেখানে কেবল মসৃণ দেয়াল। পেছন থেকে সেই লম্বা চুলের পেতনিটি উল্টো পায়ে হেঁটে তার দিকে এগিয়ে আসছে। তার নখগুলো খটখট শব্দে মেঝেতে আছড়াচ্ছে। আরিয়ান আর দেরি না করে কবচটি মুঠো করে ধরে দরজাবিহীন সেই দেয়ালে এক প্রচণ্ড ধাক্কা দিল। অলৌকিকভাবে দেয়ালটি পানির মতো নরম হয়ে গেল এবং আরিয়ান তার ভেতর দিয়ে ওপারে ছিটকে পড়ল। দেওয়াল পার হয়ে সে নিজেকে এক অনন্ত করিডোরে আবিষ্কার করল। সেখানে কোনো আলো নেই, শুধু হাজার হাজার জলজলে চোখ দেওয়াল থেকে তাকে দেখছে। সে দৌড়াচ্ছে, কিন্তু মনে হচ্ছে সে একই জায়গায় আটকে গেছে। হঠাৎ তার কানের একদম কাছে কেবল একজন ফিসফিস করে বলে উঠল, পেছনে তাকিও না আরিয়ান, তাকালেই শেষ। সেটি ছিল সেই মৃত রহমত চাচার কণ্ঠ। আরিয়ান সামনের দিকে তাকিয়ে দৌড়াতে লাগল, কিন্তু তার পায়ের নিচ দিয়ে ঠান্ডা কিছু গড়িয়ে যাচ্ছে। সে খেয়াল করল মেঝেটা আসলে মেঝে নয়, হাজার হাজার সাপের পিঠের ওপর দিয়ে সে দৌড়াচ্ছে। সাপগুলো কামড় দিচ্ছে না, কিন্তু তাদের শরীর থেকে বের হওয়া হিমশীতল ঠান্ডা আরিয়ানের পা অবশ করে দিচ্ছে। হঠাৎ করিডোরের ছাদ থেকে বিশাল একটা ছায়া নিচে নেমে এলো। এটি কোনো ভূত নয়, এটি হলো জিন বাদশার ছায়া শিকারী। এর কোনো নির্দিষ্ট আকার নেই, শুধু বিশাল দুটি লাল চোখ আর ধোঁয়ার মতো হাত। শিকারীটি আরিয়ানকে জাপটে ধরল। আরিয়ানের মনে হলো তার শরীরের সব রক্ত বরফ হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আরিয়ান রহমত চাচার শেখানো সেই বিশেষ মন্ত্রটি চিৎকার করে পড়ল, হে অধারের অধিপতি, নূরের তেজে ভস্য হাও। কবচটি থেকে এক তীব্র সোনালি আলো বিচ্ছুরিত হলো। সেই আলো শিকারীটিকে পুড়িয়ে ছাই করে দিল। পুরো করিডোরটি কাঁচের মতো চুরমার হয়ে ভেঙে পড়তে শুরু করল। আরিয়ান দেখতে পেল দূরে একটি ছোট আলোর বিন্দু। সেটি হলো তার ঘরের সেই ড্রেসিং টেবিলের আয়না। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং জিন বাদশাহ। সে তার বিশাল হাত বাড়িয়ে আয়নাটা ঢেকে দেওয়ার চেষ্টা করছে। আরিয়ান বুঝতে পারল আয়নাটা ভেঙে গেলে সে চিরকালের জন্যই প্রেতপুরীতে আটকে যাবে। সে তার সর্বশক্তি দিয়ে লাফ দিল। বাতাসে থাকাকালীন সে দেখতে পেল জিন বাদশার নখরযুক্ত হাত তার পিঠের জামা ছিঁড়ে ফেলছে। প্রচণ্ড এক শব্দ হলো, ঝনঝন। আরিয়ানের যখন জ্ঞান ফিরল, সে দেখল সে তার ঘরের মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে। ড্রেসিং টেবিলের আয়নাটি হাজার টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে আছে। তার সারা শরীর ঘামে ভেজা আর পিঠে নখের গভীর আঁচড়ের দাগ, যা প্রমাণ দিচ্ছে যে এটা কোনো স্বপ্ন ছিল না। জানালা দিয়ে ভোরের প্রথম আলো আসছে। আরিয়ান তাকিয়ে দেখল তার হাতের সেই তামাটে কবচটি কয়লার মতো কালো হয়ে গেছে, যেন সেটি আরিয়ানের প্রাণ বাঁচাতে নিজের সব শক্তি শেষ করে দিয়েছে। সে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় দেখল সেই বিশাল হাভেলিটি আগের মতো নেই। এটি এখন এক পরিত্যক্ত ধ্বংসাস্তূপ, যা দেখে মনে হয় না এখানে গত 100 বছরে কেউ পা রেখেছে। সে যখন গ্রামের সীমানা পার হচ্ছে, তখন দূর থেকে সে রহমত চাচার মতো একজনকে একটি অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটি হাত নেড়ে তাকে বিদায় জানায় এবং মুহূর্তেই কুয়াশার মতো মিলিয়ে যায়। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
নতুন নতুন ভূতের আর রোমাঞ্চকর কাহিনী শুনতে আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।